নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। এই যেমন বৃষ্টি পড়ছে, মেঘলা করে আছে, সেই রকম ভালোবাসার মেঘ, কল্যাণের মেঘ আমাদের ঘিরে থাকুক, শ্রাবণের ধারার মতন আমাদের সমস্ত শরীরের উপর এসে পড়ুক, সবাইকার উপর, সবাইকার। আজকের দিনটা দুটি কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে একটি তো আপনারা জানেন, আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা 1 মাস ধরে শুরু হবে। আর আরেকটি হলো মেঘালয়ের বীর ইউ তিরথ সিং, তার আজকে প্রয়াণের দিন। এই ইউ তিরথ সিং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 1802 সালে ওই মেঘালয়ের মায়রাং বলে একটা জায়গায় তার জন্ম হয়েছিল। 1829 সাল থেকে তিনি প্রায় গেরিলা যুদ্ধের কায়দায়, প্রায় কেন একেবারে গেরিলা যুদ্ধের মতোই চোরাগোপ্তা করে ব্রিটিশদের বিরুদ্ধে নানান রকম আক্রমণ সংগঠিত করছিলেন। 1833 সালে ধরা পড়ে গেলেন এবং ধরা পড়ে গেলেন তারই একজন নিকটজন, একজন প্রধান, তার বিশ্বাসঘাতকতায়। ইংরেজরা তাকে বন্দি করলো এবং তারপর আজকের তারিখে 1833 সালে আজকের তারিখে তিনি মারা গেলেন। এইবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 32 আষাঢ় 1432, ইংরেজি 17 জুলাই 2025। আজ বৃহস্পতিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 3:26 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকে তো চিঠিপত্রেরই দিন। আজকে সেই বৃহস্পতিবার যে বৃহস্পতিবারে শুধু আপনাদের চিঠি পড়া হবে, আর প্রাত্যহিক যে সমস্ত অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠান বাদ। চিঠির বিষয় ছিল শিব পূজা। প্রচুর চিঠি এসেছে, তার মধ্যে থেকে আজকের জন্য মাত্রই কয়েকটি বেছে নিতে পেরেছি। তারপরে পরে অন্যান্য চিঠিগুলো পরে অন্য অনুষ্ঠানে তো পড়া হবে নিশ্চয়ই। প্রথম চিঠিটি লিখেছেন আকাশ দাস, ডক্টর আকাশ দাস। তার চিঠি দিয়েই শুরু করব আজকের শিব পূজার চিঠির অনুষ্ঠান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আকাশ দাসের চিঠি, বিষয় শিব পূজা। শ্রদ্ধাস্পদেশু, কিছুদিন আগে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথের পথে। হরিদ্বার, বদ্রীনাথ ঘুরে আমরা চললাম কেদারনাথের পথে। আগে গৌরীকুণ্ড থেকে যেতে হতো। হড়পা, বান ও ধসের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির দরুন বর্তমানে কিছুটা ঘুর পথে যেতে হয়। তবে সে পথ বেশ চড়াই উতরাই। বন্ধুদের সঙ্গে যাওয়ার পথে পেয়ে গেলাম এক দম্পতিকে। তাদের একটা বছর 6-এর ফুটফুটে ছেলে আমার সঙ্গী হয়ে রইল সারাটা পথ। তার জানার আগ্রহে প্রথমে কিছুটা বিরক্তি বোধ করলেও ওর ছটফটে ভাবটা বেশ ভালো লাগছিল। পাছে পড়ে যায় এই ভেবে ওর হাতটা ধরে আমরা চলছিলাম। মাঝে মাঝে ওর বাবা মা পিছিয়ে পড়ায় কিছুটা থামতে হচ্ছিল। বন্ধুরা চলল এগিয়ে। শেষমেশ সন্ধ্যের আগে কেদারনাথ ধামে পৌঁছলাম। জুন মাসেও বেশ শীত লাগছিল। গায়ে রেনকোটটা টেনেও স্বস্তিবোধ হচ্ছিল না। উঠলাম কালীকমলির আশ্রমে। গরম গরম খিচুড়ি আর আলু বড়া খেতে বেশ ভালো লাগছিল। তবে রাতের বেলায় গায়ে কম্বল দিতে হয়েছিল। ভোরবেলা উঠে স্নান সেরে আমরা পৌঁছলাম মন্দিরে। ভালো লাগলো, নিয়মের কোনো কড়াকড়ি নেই, যে যেমন পারলো পুজো দিল। পুজোর পরেও ছোঁয়াছুঁয়ির ব্যাপারে কোনো ছুতবার্গ নেই। আমি তো কেদারনাথের প্রস্তর মূর্তিটিকে অনেকক্ষণ ধরে ছুঁয়ে থাকলাম।
কালো রঙের পাথর, দেখতে কিছুটা উটের পিঠের কুঁজের মতো। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে চলেছেন, মাঝে মাঝে থেমে থেমে আমাদের বিল্লপত্র, গঙ্গা জল, দুধ ধরিয়ে দিচ্ছেন। আমরা তার কথা মতো পালন করে চলেছি। পুজো শেষে আমাদের মাথায় ফুল বিল্লপত্র ঠেকিয়ে হাতে প্রসাদ ধরিয়ে দিলেন। প্রসাদ বলতে আমাদের নকুলদানার মতন, খেতে খুব ভালো লাগলো। মন্দিরের বাইরে এসে দাঁড়াতেই এক মহিলা এসে হাত পাততেই প্রসাদের ঢোঙা সহ হাতে একটা 20 টাকার নোট ধরাতে খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভালো লাগলো কত অল্পতেই এরা সন্তুষ্ট থাকতে পারে। শুরু করলাম বন্ধুদের সাথে মন্দির প্রদক্ষিণ করতে। তখন মন্দিরে বাজছে ঘণ্টার ধ্বনি, পুরোহিতের গলায় উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ, সেই সঙ্গে আশপাশটা ধূপ ধুনোর অপরূপ সুগন্ধে মনটা খুবই শান্ত হয়ে গেল। দেখা হলো ছোট্ট ছেলেটির সাথে, বাবা মায়ের সাথে এসেছে পুজো দিতে। যে ছেলেটি আগের দিন সারাটা রাস্তা বকর বকর করে এসেছে, তাকে দেখলাম কেদারনাথের কেরামতিতে চুপটি করে মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। হাত নেড়ে ওকে গুড বাই জানিয়ে জয় বাবা কেদারনাথ বলে আমরা নামতে শুরু করলাম ফেরার পথে। নমস্কার আনতে ডক্টর আকাশ দাস, চাত্রা, শ্রীরামপুর, হুগলি। চমৎকার একটা বাইরে দূরে হয়ে গেল না কেদারনাথ ভ্রমণ। কেদারনাথ ভ্রমণ নিয়ে শরণাগতে এর আগে অনুষ্ঠান করেছি, তারপরে অনেকদিন আর ওদিকে যাওয়া হয়নি, কিন্তু আপনার সুবাদে কেদারনাথ দেখা হয়ে গেল। পরের চিঠিটি লিখেছেন গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, হালিশহর, উত্তর 24 পরগনা থেকে। পড়ে শোনাবো সেই চিঠি, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত বিষয় শিব পূজা। গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের চিঠি, হালিশহর, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। সৌমিত্রবাবু, সকলকে সুপ্রভাত জানিয়ে পত্র শুরু করছি। শিব বিষয়ক লিখতে বলা পত্রের সঠিক বিষয় নামটি আমি ভুলে গেছি, তাই শিবের নাম দিয়েই চিঠি লিখলাম। আগে আমার বাবা ও বাড়ির মন্দির নিয়ে লেখা দুটি পত্রই আপনাদের দৃষ্টি আকর্ষিত হয়নি। আশা করি মহাদেব এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আজ বলবো হালিশহর নিবাসী একটি বাচ্চা মেয়ের কথা। ছোট্ট থেকে সে দেখে বাবা বাড়ির মন্দিরে মা কালীর পুজো করেন। শিবরাত্রির দিন কত মানুষ মন্দিরে আসে যায়। বাড়ির পাশের জোড়া শিব মন্দিরে সারি সারি মানুষ শিবের মাথায় জল ঢালতে যায়। তার মাও উপোস করে। সে মাকে গিয়ে শুধায়, শিবরাত্রি কি আমিও করব? কিন্তু তার মা তাকে বোঝায় সে অনেক কঠিন ব্রত, বাচ্চারা পারবে না, আর এ ব্রত শুরু করলে আমৃত্যুকাল করতে হয়। সারাদিন উপোস, এমনকি পরের দিনও যতক্ষণ না পর্যন্ত চতুর্দশী ছাড়ে ভাত খেতে পারবে না। কিন্তু মেয়েটি তার কথাতেই অনড়, সে ব্রত করবেই। ছোট মেয়ে সারাদিন খেলাধুলোর মধ্যে দিয়ে বেশ ভুলেই থাকে খিদের কথা। এভাবে শিবরাত্রি তো কাটে, কিন্তু আসল গোল বাঁধে পরের দিন দুপুরে। দুপুরে ঘুমোলে শিব ঠাকুর এসে পা টিপে দেবে, তার মা তাকে বলেছে। কিন্তু বসে থাকলেই যে ঝিমুনি আসে, তার কি উপায় তবে? ছোট মাথায় শিবই হয়তো বুদ্ধি দেয় উঠোনে পায়চারি করে কাটাতে। তো এভাবে সে প্রথম শিবরাত্রির ব্রততে সফল হয়। সেই ছোট মেয়েটির আজ সংসার হয়েছে, স্ত্রী থেকে মা ও মা থেকে শাশুড়ি হয়েছে, অনেক শারীরিক অসুস্থতা এসেছে আজ, কিন্তু শিবের ব্রত সে আজও ত্যাগ করেনি। ধন্যবাদ আনতে গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, হালিশহর, উত্তর 24 পরগনা। সেই মেয়েটিকে আমরা চিনি না, কিন্তু তার নামটা বোধহয় জানি। তার নাম হচ্ছে গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, তাই তো? খুব ভালো চিঠি, খুব সুন্দর, খুব মিষ্টি চিঠি যাকে বলে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। এর পরের চিঠিটি যিনি লিখেছেন তিনি নাম দেননি, তো নামটা পড়া গেল না। বেশ, নামটা যখন পড়া গেল না তখন আর কি করা যাবে, চিঠিটাই পড়ি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর এলাম। গানের পর সেই অনামী বন্ধুর চিঠি পড়বার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
যত্র জীব তত্র শিব। ভক্তদের খুব কাছের এই দেবতা। এই শিব আত্মভোলা এবং সর্বদা কৃপাশীল। ভক্তদের মনের কামনা পূরণ করেন। শিব সব থেকে বেশি পূজিত হন লিঙ্গ রূপে। তখন খুব ভোরবেলা মায়ের সাথে ছোটবেলায় ট্রাম লাইন পার হয়ে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে স্নান করতে যেতাম। চারদিকের কোলাহল আর তার মাঝে মা গঙ্গা কলকল শব্দে তীর করে বহে যাচ্ছে। সেদিন ছিল এক শিবরাত্রির দিন। আমরা স্নান সেরে এক কমণ্ডলু জল নিয়েছিলাম। পথে শিব মন্দিরে মা আমাদের শিব পুজো করালো। 3 বার নমঃ শিবায় নমঃ বলে শিবের মাথায় জল দেওয়ালো। তখন অত ঘি মধু কিছুই ছিল না, শুধু গাছের ফুল আর বেলপাতা। হাত জোড় করে প্রণাম করলাম। সেই প্রথম শিব পূজার সূচনা। পথে যে দুস্থ মানুষকে মা দেখতো তাদের 1 পয়সা করে দিতে বলতো। আস্তে আস্তে বিবেকানন্দের শিব পূজার গল্প বলতো। বৈশাখ মাসে আমাদের বাড়ির কাছে শিব মন্দিরে পুজো করাতে নিয়ে যেত। বাতাসা ও একটা আকন্দ ফুলের মালা কিনে দিত। এই শিবলিঙ্গটা ছিল হালকা হলুদ রঙের, উপরটা শিলার মতো দেখতে। এই লিঙ্গটা উপর থেকে তুলে তামার পাত্রে রেখে দুধ ঘি মধু দিয়ে স্নান করাতে হয়। পুরোহিত মন্ত্র বলতে থাকে। তারপর যথাস্থানে রেখে আকন্দের ফুল ও বেলপাতা পৈতে দিয়ে পুজো করা হয়। বাতাসা দেওয়া হতো। তখন এত উপকরণ বা ফুলের বাহার ছিল না। পুরোহিত বলতো, আমরা পূজা করতাম। কথিত আছে এই শিবকে যে পুজো করবে তার মনের বাসনা পূরণ হবে। অনেকের হয়েছে। আমাদের গ্রামের শিবরাত্রি শিব পুজো অন্যরকম। বেলা 12টার পর প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে শিবতলায় শিব মন্দিরে পুজো দেওয়া হতো। চারিদিক থেকে ধূপ ধুনোর গন্ধে হেজাকের আলোয় শিব ঠাকুরকে ভক্তদের দেওয়া আকন্দের ফুল বেলপাতায় মন্দির যেন একটা তীর্থক্ষেত্র হয়ে উঠত। আর মাঝে মাঝে শুনতে পাওয়া যেত, জয় বাবা ভোলানাথের জয়। ওখানে বিরাট মেলা বসতো। নানান রকম পোড়া মাটির খেলনা, লোহার বাসনপত্র, কাগজের সাপ, ভেপু, বেলুন পাওয়া যেত। গজা পান্তুয়া ভাজা হতো। শিব সেজে ছোট ছেলেরা ঘুরতো, পয়সা চাইতো। বিকেলবেলা লাঠি খেলা হতো, আর রাত্রিবেলা হ্যাজাকের আলোয় সারা রাত যাত্রা হতো। সৌমিত্র দাদার দেওয়া শিব পূজা বিষয় লিখতে গিয়ে কত শৈশবের ছবি উঠে এলো। দাদা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। 92.7 বিগ FM অনেক দূর প্রসারিত হোক। সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। ইতি নাম নেই। এই নামহীন পত্রলেখক বা পত্রলেখিকা, তাকে অনেক ধন্যবাদ। ভারী চমৎকার একটি চিঠি লিখেছেন, বিস্তারিত বিবরণ দিয়েছেন ছোটবেলার শিব পুজোর। পরের চিঠিটি লিখেছেন মালা সাহা বরানগর থেকে। পূর্ব মালা দেবীর চিঠি 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নেওয়া যায়, কেমন? মালা সাহা বরানগর থেকে চিঠি লিখেছেন 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। পড়ে শোনাচ্ছি সেই চিঠি। সুপ্রভাত দাদা ভাই। প্রথমে আপনি আমার প্রণাম নেবেন আর বিগ FM এর সকল কুশীলবদের এবং শ্রোতা বন্ধুদের আমার শুভেচ্ছা জানাবেন। কত চিঠি যে অপঠিত রয়ে গেছে, অথচ প্রতিটি চিঠি পঠিত হচ্ছে এমন অনেক ভাগ্যবান শ্রোতাও আছেন। এই বিষয়টি দেখে আবার চিঠি লিখতে বসলাম। হয়তো এটিও বাতিলের দলে পড়বে। এখানে একটু কথা বলি। প্রতিটি চিঠি পঠিত হচ্ছে, এটা আপনি জানলেন কেমন করে? আপনি তো কে, কবে কি চিঠি লিখছেন সেটা জানার কথা নয় আপনার, তাই না? না, এটা বাতিলের দলে গেল না, এটা পড়া হচ্ছে। পড়ি। ছোটবেলা থেকেই মা সারা বৈশাখ মাস জুড়ে শিবের মাথায় জল ঢালতে বলতেন। ফুল, বেলপাতা আর গঙ্গা জল, তার সঙ্গে একটা ছড়া। আকন্দ, বিল্লপত্র আর গঙ্গা জল, এই পেয়ে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর। তার সাথে মন্ত্র ওম নমঃ শিবায়। সেই থেকে শুরু আমার শিব পূজা, আজও যা করে চলেছে। তারপর একটু বড় হয়ে শিবরাত্রির উপবাস ও পূজা শুরু করলাম। আরো বড় হয়ে শ্রাবণ মাসের সোমবার পালন। তারকেশ্বরে বাবা তারকনাথের মাথাতেও জল ঢেলে পুজো দিয়েছি। আর গিয়েছি বাবা কেদারনাথ দর্শনে। বাবার মাথায় জল ঢেলে পেয়েছি অপার আনন্দ।
তারপর দক্ষিণ ভারতে রামেশ্বরম, গুজরাটে সোমনাথ, বেনারসে বিশ্বনাথকেও দর্শন করেছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছা ছিল, সে আর এই জীবনে হলো না। আর ঘরের কাছে দক্ষিণেশ্বরে গেলেও দ্বাদশ শিবের মাথায় জল ঢেলেছি। এই হলো আমার মহাদেবের পূজার অভিজ্ঞতা। ও নমঃ শিবায় শান্তায় সর্বজ্ঞায় শুভাত্মনে জগদানন্দ কন্দায় পরমানন্দ হেতবে। অর্থাৎ শান্ত শুভাত্মা সর্বজ্ঞ শিবের নমস্কার করুন, জগদানন্দ পরমানন্দের হেতুভূত পরমেশ্বরকে নমস্কার করুন। নমস্কারান্তে মালা সাহা, বরানগর। সুন্দর চিঠি, ছোট্ট চিঠি, এবং তার মধ্যে আপনি আপনার নিজের যে আবেগ ভালোবাসা প্রকাশ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। সন্তোষবাবু চিঠি পড়ব, তার আগে তো গান শুনতে হবে। 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে চিঠির বিষয় শিবপূজা। শিবপূজা নিয়ে চিঠি লিখেছেন সন্তোষ সরকার। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, প্রণাম নেবেন। সেবার চৈত্র সংক্রান্তিতে গিয়েছিলাম চন্দ্রচূড় মন্দিরে। শোনা যায় কয়েকশো বছর আগে এক কৃষক জমিতে লাঙল দেওয়ার সময় ফলায় শিবলিঙ্গটি উঠে আসে। সেই রাতে তিনি স্বপ্নাদেশ পান এবং মাটির মন্দির করে বাবা চন্দ্রচূড়কে প্রতিষ্ঠা করেন। সেই সময় কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নায়েবের অসুস্থ স্ত্রী চন্দ্রচূড় মন্দিরে পুজো দিয়ে মানত করেন, সুস্থ হয়ে সেখানেই মন্দির এবং টিনের আটচালা তৈরি করান। নীল পুজোয় বাবা চন্দ্রচূড়ের মাথায় জল ঢালতে হাজার হাজার মানুষ রাত থেকেই মন্দির চত্বরে যত্রতত্র হতে দিয়েছে। গাজনের বিশাল মেলা। চৈত্রের গরমে ভিড় ঠেলে মন্দিরে যায়নি, দূর থেকেই বাবাকে স্মরণ করি। পরের দিন বাবাকে দর্শন করে গাজনের ভাঙা মেলায় যাই। দোকানিরা ব্যস্ত পসরা গোছাতে, অস্থায়ী দোকানের বাঁশ খুঁটি খুলতে। অনেকে রাতেই গুছিয়ে নিয়ে ভোরেই চলে গেছে নতুন মেলার উদ্দেশ্যে। ভালোই কামাই হয়েছে ছোট্টবেলার এই চন্দ্রচূড় মেলায় হারিয়ে যাওয়া হরেক মাল 10 টাকার পশারি বছর 24-এর হারাধনের। চন্দ্রচূড়ের সহায় বাঁশের সামগ্রী বিক্রেতা নিমাই দাস ও তার স্ত্রী কল্যাণীর আশ্রয়। ওদের একমাত্র কন্যা কণিকা, ওদের সাথেই মেলায় পসরা নিয়ে ঘুরে বড় হয়েছে হারাধন। বছর 5 আগে নিমাইবাবু ইচ্ছা প্রকাশ করেন কণিকার সাথে হারাধনের বিয়ে দেওয়ার। ওরা রাজি থাকলেও কণিকা জানিয়েছিল হারাধন নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। নিমাইবাবু হারাধনকে হরেক মাল 10 টাকার দোকান করে দেন। হারাধন দোকানের আয়ের টাকা কল্যাণী দেবীকেই দিত। ওরা ঠিক করেছিল পরের প্রজন্মকে মেলায় ঘুরে নিরক্ষর জীবন কাটাতে দেবে না, তাই কণিকার নামে কিছুটা জমি কিনে সেখানে টালির চালের বাড়ি করেছে। আজ হারাধন স্বাবলম্বী, সৎ এবং পরিশ্রমী। কণিকা হারাধন দুজনকেই বেশ লাজুক দেখাচ্ছে। নববর্ষের শুভক্ষণে চন্দ্রচূড়কে সাক্ষী রেখে ওরা চলেছে নবজীবনের পথে। সাধুবাদ জানাই ওদের। নবদম্পতির নবজীবন আনন্দে, খুশিতে এবং শান্তিতে ভরে থাকুক। ওদের মনস্কামনা পূর্ণ হোক। নমস্কারান্তে, সন্তোষ সরকার। সুন্দর একটি সম্পর্কের কথা বললেন সন্তোষবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। শিবপূজা নিয়ে এর পরের চিঠিটি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি গানের পর। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বিষয় শিবপূজা। আবার এসেছে শ্রাবণ, শুরু হচ্ছে শিবপুজো। পিলপিল করে মানুষজন বেরিয়ে পড়েছে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর, বৈদ্যনাথ ধাম, নানান রকম নামের শিব মন্দিরের উদ্দেশ্যে। আমার মা শিবরাত্রির দিন প্রতি প্রহরে পুজোর পর শিব ঠাকুরের মাথায় জল ঢালতেন। নীলের দিনও নির্জলা থাকতেন বাবা ও মা। আগের দিন নিরামিষ খেয়ে থেকে পরদিন বাবা ও মা পুজোর জন্য পুরো নির্জলা উপোস করে থেকে সেই রাত্রিবেলায় পুজো করতেন।
আমরাও ছোটবেলায় শিব পুজো বাড়িতে করতাম। বাবা বলে দিতেন। দাদুর হাতে লেখা একটা খাতা ছিল, এখনো আছে। আমাদের স্কুলে মূর্তি পুজো হতো না, আর্য স্কুল বলে। তবে মহাকালী পাঠশালায় শিব পুজো করত ছাত্রীরা। এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল শিবরাত্রির দিন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে। স্বাভাবিকভাবেই সেদিন মন্দিরে গঙ্গার ঘাটে অসম্ভব ভিড়। গঙ্গায় দিদি আর মেজ পিসিমা স্নান করলো, তারপর অপেক্ষা কখন মন্দিরের দরজা খোলে। 3টে নাগাদ দ্বাদশ শিবের দরজাগুলো খুলতেই হুড়োহুড়ি ধাক্কাধাক্কি চিৎকার করে কিছু মানুষ আগে ঢুকে গিয়ে বাবার মাথায় জল ঢালতে বসেছে। 12টি শিবের ঘর, সব ঘরে এত ভিড় যে মানুষের তুলনায় 12 জন শিব যথেষ্ট নন। শিব ঘরে ঢোকবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। বিশৃঙ্খলার জন্য ক্লান্ত শরীরে অভুক্ত সব মানুষজন কোন রকমে দেবতার মাথায় প্রদেয় জল ঢেলে দিল আগের মানুষের মাথায়, কেউ বা বেল ফাটিয়ে দিল বাবার মাথায়। এত ভিড় যে অধৈর্য হয়ে রেগে গিয়ে জল, ফুল আর যা যা শিব ঠাকুরের মাথায় দেব বলে নিয়ে এসেছিল সেই ফুল জল ঠাকুরের মাথায় না দিয়ে সামনের জনতার মাথায় ঢেলে দিল। তাদের তো চিৎকার চেঁচামেচি আরো শুরু হলো। কিছু মানুষ দেবতার সামনে বিভোর হয়ে বসেই আছেন, সরছেন না। সেই ঘটনা আর আজ এখনো মনে পড়ে শিব পূজার কথা এলেই। গত বছর এইরকমই সময় ট্রেনে করে যাচ্ছি, অসম্ভব ভিড় হয়েছিল। একটা করে স্টেশন যায় আর গাদাগাদি করে প্রচুর লোক চলেছে তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালবার জন্যে। লাল সাদা শাড়ি পরে মেয়েরা চলেছেন তারকেশ্বর। দিন দিন ভক্তির প্রাবল্য খুব বেশি পরিমাণে বাড়ছে। মাস্টারমশাইকে প্রণাম জানাই ও সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। হ্যাঁ, ঠিকই বলেছেন, ভক্তির প্রাবল্য খুব বাড়ছে, কিন্তু সেটা সত্যি ভক্তি না হুল্লোড় করা, এইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। তো মানে প্রবোগে ডিজে বাজিয়ে মিছিল করে আলোর রোশনাই করে শিব পুজো, এর মধ্যে দিয়ে পুজো কতখানি কাজে করছে সেইটা তো একটু বুঝতে অসুবিধা হয়, তাই না? যাই হোক, ধন্যবাদ শ্রাবণী দেবী আপনার এই চিঠির জন্যে। এর পরের যে চিঠি সেটি লিখেছেন বালাজি গার্ডেন থেকে তৃপ্তিকণা বোস। সেই চিঠি পড়ব, তার আগে গান শুনব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তৃপ্তিকণা বোসের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় সৌমিত্র দাদা, প্রথমেই আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এই সপ্তাহের চিঠির বিষয় ভারী সুন্দর, শিব পূজা। এই শিব পুজোর সঙ্গে সব মেয়েরাই একটু আধটু যুক্ত থাকে। ছোট্টবেলায় মায়ের সাথে, একটু বড়বেলায় বন্ধুদের সাথে, আর এখনো পর্যন্ত সেই ধারা চলছে। এবার একটি অভিজ্ঞতার কথা বলি। বেশ কিছু বছর আগে আমার কামারপুকুর রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকবার সুযোগ হয়েছিল। আশ্রমের ভেতর যুগীদের শিব মন্দির আছে, যা খুবই বিখ্যাত। কথিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাতা চন্দ্রা দেবী শিব মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে ধনী কামারিনীর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে মন্দির পূর্ণ হলো এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে তাঁর দেহে প্রবেশ করে। তিনি ভয়ে মূর্ছিতা হয়ে পড়েন। এরপর শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয়। তাই এই মন্দির খুব বিখ্যাত। মন্দিরের গেটের সামনেই ফুল বেলপাতা ঝুড়ি করে বিক্রি হয়, তাই নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। একজন করে ভেতরে প্রবেশ করে জল ঢালছে। এমন সময় 4 জন মহিলা ভেতরে বসে শিবের গান শুরু করেন। এদিকে বাইরে ভিড় বাড়তে থাকে। কেউ কেউ রেগে গিয়ে মহারাজের কাছে অভিযোগ করেন। ইতিমধ্যে আমার লাইন এসে যায়, আমি জল ঢালার সুযোগ পাই। তারপরেই মহারাজ এসে লম্বা চোঙা লাগিয়ে দেন আর ভেতরে ঢুকে জল ঢালা বন্ধ হয়। এই বিভ্রাট আজও আমার মনে আছে। এটি আমি শরণাগত সকল বন্ধুদের কাছে শেয়ার করলাম। চিঠির শেষে আপনাকেও শরণাগত পরিবারের সকল বন্ধু সদস্যদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। এতে তৃপ্তিকণা বোস, বালাজি গার্ডেন, চন্দননগর, হুগলি।
এই যে পরপর দুটো চিঠি, শ্রাবণী ভট্টাচার্যের চিঠি এবং তারপরে তৃপ্তিকণা বোসের চিঠি, এই দুটো চিঠির মধ্যেই যেটা আছে সেটা হচ্ছে যে মন্দিরে যখন প্রচন্ড ভিড়, বহু মানুষ ঢুকতে চাইছেন, তখন কিছু মানুষ সেইখানে একেবারে বসে থাকেন, মন্দিরের ভেতরে ঢুকে বসে আছেন বা ভেতরে ঢুকে গান গাইছেন। এইটা আসলে স্বাভাবিক যে কাণ্ডজ্ঞান তার অভাব। যখন অনেক ভিড় তখন আমি আমার দর্শন করে আমার জল ঢেলে আমি বেরিয়ে আসবো, যাতে পরের মানুষটি সুযোগ পান। এই স্বার্থপরতার সঙ্গে কিন্তু আমি বলবো ধর্মের তেমন কোনো সম্পর্ক নেই, ভক্তিরও তেমন কোনো সম্পর্ক নেই। যাই হোক, তৃপ্তিকণা দেবীর চিঠি পড়লাম। এর পরের চিঠিটি লিখেছেন সুমিতা দাশগুপ্ত, শ্যামনগর থেকে। পড়ব সেই চিঠি, তার আগে গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পূজা নিয়ে এবারের চিঠিটি লিখেছেন সুমিতা দাশগুপ্ত, শ্যামনগর থেকে। সেই চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ছোট্ট চিঠি। সুপ্রভাত। শিবপূজার প্রসঙ্গ উঠলে নিজের জীবনের একটি ঘটনা মনে পড়ে যায়। আমি তখন বেশ ছোট, 5 কি 6 বছর বয়স হবে। আমাদের বাড়িতে নিত্য পূজায় মহাদেবকে ঘি চন্দন মাখিয়ে স্নান করিয়ে একটি বিল্লপত্র প্রত্যেকদিন ওর মাথায় দেওয়া হতো। আমি যেদিন ঠাকুর ঘরের দায়িত্ব নিতাম সেদিন যে কি কাণ্ড ঘটাতাম সেটাই বলবো। ঘটনাটি হলো এই যে মহেশ্বরের মাথায় বেলপাতা না বসতে চাইলে হাত দিয়ে ঘুষি মেরে বসানোর চেষ্টা চলতো। অনেক সময় এমনও হয়েছে যে পাতা ফেটে গিয়েছে, কিন্তু তবুও না বসা পর্যন্ত লড়াই থামতো না। এইটুকু বুদ্ধি ছিল না যে পাতাটা আরেকটু চন্দন মাখিয়ে বসানো যেতেই পারে। যতক্ষণ ঠিক মতো না বসতো ততক্ষণ চেষ্টা চলতে থাকতো। এখন প্রায় মধ্য বয়সে এসে যখন মাইগ্রেনের যন্ত্রণায় কষ্ট পাই, তখন মনে মনে ভাবি এ বুঝি সেই পাপেরই শাস্তি ভোগ। যাই হোক, আপনাদের সঙ্গে বিষয়টি ভাগ করতে পেরে অনেকটা হালকা লাগছে। সকলে ভালো থাকবেন। নমস্কারান্তে, সুমিতা দাশগুপ্ত, শ্যামনগর। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি ছবিটা দেখতে পাচ্ছি। মন্দিরের মধ্যে শিব ঠাকুরের শিবলিঙ্গ, এবং সেই লিঙ্গের ওপর একটি পাতা রেখে একটা 5-6 বছরের মেয়ে সে ঘুষি মেরে চেপে নানান রকম ভাবে ওই পাতাটাকে ওইখানে রেখে দেবার চেষ্টা করছে। ভারী মিষ্টি ছবি, খুব সুন্দর ছবি। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আজকের অনুষ্ঠানের শেষ চিঠিটি শিপ্রা দে, দমদম থেকে। পড়ে শোনাচ্ছি সেই চিঠি। একটু গান শুনে নি, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ হবার পথে গানের পর শেষ চিঠি। জানিয়ে আজকের বিষয়ে স্মৃতির অতলে তলিয়ে যাওয়া একটি দুটি কথা একসাথে সাজিয়ে বলার চেষ্টা করছি। ছোটবেলায় কবে থেকে শিব পূজা করা শুরু হয়েছিল তা সঠিকভাবে মনে পড়ে না। আমাদের দর্জিপাড়ায় একটি জোড়া শিব মন্দির আছে, যেটা এখনো বর্তমান। আমি তখন খুব ছোট। শিবরাত্রির দিন ঠাকুমার হাত ধরে মন্দিরে গিয়ে ওর কোলে চড়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম। কি পুজো যে দিতাম তা জানি না, সেটা জানার কথাও নয়। তবে এটা এখনো মনে আছে, বাড়িতে ফিরে ঠাকুমার হাতে সাবু মাখা ও দানাদার খাওয়ার লোভটা সম্বরণ করতে পারাটা অসম্ভব ছিল। তার স্বাদ এখনো মুখে লেগে আছে। এরপর ধীরে ধীরে বড় হতে হতে নিজে পুজো করা, ব্রত পালন করা, এসব মায়ের কাছে শিখলাম। সময়ের সাথে চলতে চলতে কবে যে প্রিয় মানুষজনদের হারিয়ে ফেললাম তা নিজেও জানি না। শুধু মনের কোণে লুকিয়ে থাকা ক্ষতগুলো মাঝে মাঝে যন্ত্রণা দেয়। আমার মায়ের নিজস্ব একটি ছোট শিবলিঙ্গ ছিল। মা যেখানে যেতেন সবসময় সঙ্গে নিয়ে যেতেন। মাকে নিত্য শিব পুজো না করে জলপান করতে কখনো দেখিনি। পুজো করার বিধি ও নিষ্ঠার সাথে ব্রত পালন করা সবটাই মায়ের কাছে শেখা। 2011-তে মা আমাদের ছেড়ে অমৃতলোকে পাড়ি দেন। মায়ের পারলৌকিক কাজ সম্পন্ন করে আমি যখন পানিপথে রওনা দিই, তখন মায়ের শিবলিঙ্গকে সঙ্গে করে নিয়ে আসি। সেই থেকে আমার কাছেই আছেন মায়ের সবচেয়ে প্রিয় ভোলে বাবা।
আমার স্বামীও আমি মায়ের মতোই প্রত্যেকদিন সকালে স্নান সেরে শিবের মাথায় জল দিয়ে তবে অন্য কাজ শুরু করি। আমরা দুজনেই মনে প্রাণে বিশ্বাস করি মা যেখানেই থাকুন না কেন, মা নিশ্চয়ই খুব খুশি হন মায়ের প্রিয় শিব ঠাকুরের নিত্য সেবা দেখে। প্রণাম নিও মা, শিবপ্রাদে, দমদম। এই চিঠি কোথাও একটা দেবতা এবং মা এই দুজনকে একাকার করে দেয় না? তাই তো হওয়ার কথা। মায়ের মধ্যে তো আমরা দেবতাকে দেখতেই পারি, আমার প্রিয়জনের মধ্যে তো আমরা দেবতাকে দেখতেই পারি। তাহলে শেষ হলো আজকের শরণাগত, বৃহস্পতিবারের শরণাগত শিব পূজা নিয়ে আপনাদের নানান রকম অভিজ্ঞতার কথা আপনারা লিখেছেন। আরো অনেক চিঠি অপেক্ষা করে আছে। আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক। এই যেমন বৃষ্টি পড়ছে, মেঘলা করে আছে, সেই রকম ভালোবাসার মেঘ, কল্যাণের মেঘ আমাদের ঘিরে থাকুক। শ্রাবণের ধারার মতন আমাদের সমস্ত শরীরের উপর এসে পড়ুক, সবাইকার উপর, সবাইকার। আজকের দিনটা দুটি কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে একটি তো আপনারা জানেন, আজকে শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা 1 মাস ধরে শুরু হবে। আর আরেকটি হলো মেঘালয়ের বীর ইউ তীরথ সিং, তার আজকে প্রয়াণের দিন। এই ইউ তীরথ সিং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 1802 সালে ওই মেঘালয়ের মায়রাং বলে একটা জায়গায় তার জন্ম হয়েছিল। 1829 সাল থেকে তিনি প্রায় গেরিলা যুদ্ধের কায়দায়, প্রায় কেন একেবারে গেরিলা যুদ্ধের মতোই